মালদ্বীপের অসাধারণ একটা জার্নি শেষ করে এখন আমরা আছি ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইতিমধ্যে আমাদের ট্যুরমেটরা এয়ারপোর্টে চলে এসেছে। এই এয়ারপোর্টে প্রবেশের সাথে সাথেই আপনাদের মন ভালো হয়ে যাবে। যা চকচকে পরিপাটি করে সাজানো গোছানো খুব সুন্দর একটা এয়ারপোর্ট ভ্যালেনা ইন্টারন্যাশনাল। এখন আমাদের প্রথম যে কাজ তা হচ্ছে বোর্ডিং সম্পূর্ণ করা। তাই এখন আমরা যাব আমাদের বোর্ডিং সম্পূর্ণ করতে। অলরেডি বোর্ডিংয়ের জন্য এখানে একটা বড় লাইন দাঁড়িয়ে গিয়েছে। বোর্ডিং সম্পূর্ণ করে এরপর আমরা চলে যাব ইমিগ্রেশনে। বোর্ডিং পাসের লাইন এত বড় হবে এটা কখনো আমাদের মাথায় ছিল না। এই লাইনের মাথা কোথায় চলে গেছে আমরা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তবে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে লাইন বড় হলেও খুব দ্রুতই তারা বোর্ডিং পাস দিয়ে দিচ্ছিল। আমি সবসময় একটা কথা বলে থাকি, চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে এয়ারপোর্টে হাতে একটু বেশি সময় নিয়ে আসতে। এতে করে আপনারা মানসিক স্বস্তির পাশাপাশি এই এয়ারপোর্টগুলো এক্সপ্লোর করার একটা সুযোগ পেয়ে যাবেন। যেহেতু আমরা বাজেট ট্রাভেলার, তাই সেম ডেস্টিনেশনে আমাদের নেক্সট আসা হবে কি না এর নিশ্চয়তা দেওয়া যায় না। তাই সুযোগ থাকলে এই জায়গাগুলো এমনভাবে এক্সপ্লোর করুন যেন এই আফসোস আপনাকে কখনো না পায়। মালদ্বীপিয়ানদের আইন মেনে চলার প্রবণতা ভীষণভাবে লক্ষ্য করা যায়, যা আপনারা মালয়েশিয়াতে এক্সপ্লোর করলেই বুঝতে পারবেন। রাস্তা খালি থাকলেও কোনো গাড়িকে ওভারটেকিং করে না, কেউ সিগন্যাল ভঙ্গ করে না। এই ব্যাপারগুলো আমাদের বেশ ভালো লেগেছিল। ফাইনালি আমরা বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়েছি। এই এরিয়াটিতে ভিডিও করতে দিচ্ছিল না, তাই যতটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি। এই এয়ারপোর্টের যাত্রী পরিষেবাও আমাদের বেশ ভালো লেগেছে। তবে একটা ব্যাপার লক্ষণীয় যে পুরো মালদ্বীপেই আমরা কোনো পুলিশের দেখা পাইনি, আর এয়ারপোর্টেও এর ব্যতিক্রম নয়। এখন আমরা যাব সেকেন্ড ফ্লোরে ইমিগ্রেশন এরিয়াতে। এই এয়ারপোর্টের ইমিগ্রেশন কাজ সেকেন্ড ফ্লোরেই করা হয়। এই হচ্ছে মালদ্বীপের ইমিগ্রেশন এরিয়া। এখানে ভিডিও করা একেবারেই নিষেধ, তারপরেও যতটুকু পেরেছি ভিডিও করেছি। ইতিমধ্যে আমরা আমাদের ইমিগ্রেশন সম্পূর্ণ করে ফেলেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নিউ ডেস্টিনেশন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করব ইনশাল্লাহ। ঘড়িতে এখন সময় সকাল 10টা, আর আমাদের ফ্লাইট টাইম সকাল 11টায়। 1 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এই সময়টা চলেন ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আনাচে কানাচে আপনাদের ঘুরে দেখাই, আর আমি নিজেও দেখি। সত্যি বলতে এতটুকু দেশের এত বড় এয়ারপোর্ট ভাবাই যায় না। তবে মালদ্বীপ দেশের তুলনায় এই এয়ারপোর্টটা যথেষ্ট আমার কাছে বড় মনে হয়েছে। প্রতিটি দেশের এই ডিউটি ফ্রি শপগুলো পর্যটকদের আকৃষ্ট করার জন্য নানান ব্র্যান্ডের পণ্যের পসরা নিয়ে সাজিয়ে রাখেন। এতে করে পর্যটকরা যেমন আকৃষ্ট হন, তেমনি স্বল্প মূল্যে ভালো মানের পণ্য ক্রয়ের একটা নিশ্চয়তাও পান। এই ডিউটি ফ্রি শপগুলো থেকে কেনা পণ্যের মান নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তাই পণ্যের মানের কথা চিন্তা না করে আপনারা যে দেশেই যান না কেন এই শপগুলো থেকে নিশ্চিন্তে শপিং করতে পারেন। এই এয়ারপোর্টে কিং বার্গারের শপ ছাড়াও বেশ কিছু ক্যাফে আছে। এই ক্যাফেগুলো আপনাদের হালকা ক্ষুধা নিবারণে কাজ করবে। অনেকেই আছেন ফ্লাইট ধরতে তাড়াহুড়ো করার কারণে এয়ারপোর্টে না খেয়েই চলে আসেন। তাদের জন্য এই ক্যাফেগুলো বেশ কাজে আসে। যদি হাতে সময় থাকে আর পেটে ক্ষুধা লাগে তাহলে এই ক্যাফেগুলোতে বসতে পারেন। আমরা এখন আছি মালদ্বীপের ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্যাসেঞ্জার ওয়েটিং জোনে। যেসব পর্যটক এই এয়ারপোর্টের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন, তারা তাদের ফ্লাইট টাইম না হওয়া পর্যন্ত এই জায়গাতে বসেই অপেক্ষা করেন। এখানে বসে আপনারা চাইলে হালকা স্ন্যাক্সও খেয়ে নিতে পারেন। তবে ভালো লাগার ব্যাপার হচ্ছে এই যে এখানে বসে আপনারা এই এয়ারপোর্টের পুরো সৌন্দর্যই উপভোগ করতে পারবেন। ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই প্যাসেঞ্জার ওয়েটিং জোনটা আমার বেশ ভালো লেগেছিল। এখানে তারা বিভিন্ন দেশের প্যাসেঞ্জারদের সুবিধার জন্য সিটিংয়ের পাশাপাশি বেশ কিছু ব্যবস্থা রেখেছিল।
যাই হোক, ইতিমধ্যে আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। এখন আমাদের যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে। তাই এখন আর এদিক সেদিক না তাকিয়ে সোজা চলে যাব গ্রাউন্ডে। মালদ্বীপ ট্যুরটা আমাদের কাছে বেশ উপভোগ্য ছিল। ভীষণ এনজয় করেছি এই ট্রিপে। আর কিছুদিন থাকতে পারলে ভালো লাগতো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও পেতে চান, তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিবেন। আর মালদ্বীপ নিয়ে আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া নিয়ে আপনাদের আগ্রহ থাকলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার নেক্সট ডেস্টিনেশন শ্রীলঙ্কা নিয়েও আমার চ্যানেলে ধারাবাহিক ভিডিও আসবে। ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল। এই এয়ারপোর্টের ডিউটি ফ্রি এরিয়াতে ডিওরের একটি বড় শোরুম আছে। আপনারা যারা ডিওর লাভার আছেন তারা চাইলে এই শোরুমটা ভিজিট করতে পারেন। তাছাড়াও যারা ঘড়ি পরতে ভালোবাসেন তারা এখান থেকে টাইম জোন, হাবলট ইত্যাদি ব্র্যান্ডের ঘড়ি কিনতে পারেন। যাই হোক, ইতিমধ্যে আমরা আমাদের বাসে উঠে পড়েছি। এই বাসে করেই আমাদেরকে আমাদের ফ্লাইটের কাছে পৌঁছে দেওয়া হবে। সাধারণত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো বেশ বড় হয়ে থাকে, তাই প্যাসেঞ্জারদের সুবিধার জন্যই মূলত এই বাস সার্ভিসগুলো প্রদান করা হয়। তাছাড়াও এই সুবিধার ফলে এয়ারপোর্টের পারিপার্শ্বিক পরিবেশের পাশাপাশি বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিমানগুলো কাছে থেকে দেখার একটা সুযোগ পাওয়া যায়। যাই হোক, দেখতে দেখতে ইতিমধ্যে আমরা আমাদের ফ্লাইটের কাছে চলে এসেছি। সবাই সারিবদ্ধভাবে সিরিয়াল মেনে নামছিল। যদিও আমার সিরিয়াল মানার প্রবণতা কম, তারপরেও সবার দেখা দেখি আমাকেও সিরিয়াল মানতে হয়েছিল। ইতিমধ্যে একজন ইন্সট্রাক্টর আমাদের বাসের সামনে ছিলেন, যিনি আমাদের গাইড করছিলেন। কাকে কোন সাইড দিয়ে উঠতে হবে উনি বলে দিচ্ছিলেন। এই হচ্ছে আমাদের বিমান। এটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমান। এই বিমানে করেই আমরা আর কিছুক্ষণের মধ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ে যাব ইনশাআল্লাহ। আমরা এখন আছি মালদ্বীপের ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে কলম্বো বান্দানাইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার এই যাত্রায় আমি আপনাদের সাথে আমার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের অভিজ্ঞতা শেয়ার করব, তাই একটু ধৈর্য ধরে সাথেই থাকুন। এই বিমানের সিরিয়াল নাম্বার ছিল UL102। এটি এয়ারবাসের একটি বিমান, যার মডেল ছিল এয়ারবাস A330/300। এটি শ্রীলঙ্কান এয়ারবহরের মধ্যে অন্যতম আধুনিক একটি বিমান, যার যাত্রী পরিষেবা ছিল সত্যিই অসাধারণ। এই এয়ারবাসের লাগেজ ফ্যাসিলিটিও বেশ ভালো ছিল। আপনারা 10 কিলো হ্যান্ড লাগেজ আর 30 কিলো কভার ব্যবহার করতে পারবেন। একটু পরেই সেফটি সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে ডিসপ্লেতে সতর্কীকরণ ভিডিও চলছিল। ফ্লাইটের বিপদকালীন মুহূর্তে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হচ্ছিল। যাত্রী সতর্কীকরণে এই পদ্ধতি বেশ উপযোগী বলে আমার মনে হয়েছিল। নর্মালি আমাদের দেশের ফ্লাইটে এই ধরনের সতর্কীকরণ ভিডিও প্রদর্শিত হয় না। ক্যাবিন ক্রুরাই মূলত সেফটি সিকিউরিটি নিয়ে ডেমো ব্রিফ করে, যা বিমানের অনেক প্যাসেঞ্জারই ফলো করে না। সেক্ষেত্রে আমার মনে হয় এই ভিডিওগুলো বেশ কাজে আসতে পারে। এই হচ্ছে আমাদের ফ্লাইটের ভিতরের পরিবেশ, একেবারে ঝা চকচকে। এই বিমানটি অতি সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কান এয়ারবহরে সংযুক্ত করা হয়েছে। এই বিমানটা একেবারে নতুন ছিল। এত বড় একটা বিমান, কিন্তু কোনো সিট খালি ছিল না। যাই হোক, ফ্লাইয়ের উদ্দেশ্যে রানওয়েতে ছুটে চলছে আমাদের বিমানটি। মাশাআল্লাহ, মালদ্বীপের সৌন্দর্য নিয়ে আমার কিছু বলার ভাষা নেই। এর জন্য আল্লাহ তাআলার সৃষ্টির এক সেরা আশ্চর্য। যারা কাপল আছেন তাদের জন্য মালদ্বীপ হচ্ছে একটি আদর্শ স্থান। স্নিগ্ধতা আর মুগ্ধতার পাশাপাশি নিজেদের বেশ সময় এক্সপ্লোর করার জন্য আমার মনে হয় মালদ্বীপের বিকল্প নেই। তবে যারা পার্টি, ক্লাব, মজা আর মাসাজ সেন্টার খুঁজেন তাদের জন্য মালদ্বীপ না। যারা মজা, মাস্তি আর ম্যাচিউর লেভেলের হৈহুল্লো করতে পছন্দ করেন তারা থাইল্যান্ড যেতে পারেন।
আর যদি নীরবতা, স্নিগ্ধতা আর মুগ্ধতা উপভোগ করতে চান তবে মালদ্বীপে চলে আসুন। অভাব থাকতেই ভ্রমণ করুন, কারণ টাকা হয়ে গেলে আর সময় পাবেন না। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের অ্যাডভার্টাইজমেন্ট স্ট্র্যাটেজি বেশ ভালো ছিল। তারা কিছুক্ষণ পরপর ডিসপ্লেতে তাদের এয়ারলাইন্স, দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, যাত্রী পরিষেবা এবং তাদের ট্যুরিজমকে প্রমোট করছিল। একটি দেশে ট্যুরিজমকে প্রমোট করতে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো বেশ কাজে লাগে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? চারিদিকে সমুদ্র, তার মাঝখানে একটি দেশ, তাও আবার ছবির মতো সুন্দর। মাশাআল্লাহ। যাই হোক, 1 ঘন্টা 30 মিনিটের অসাধারণ একটা জার্নি শেষ করে আমরা এখন শ্রীলঙ্কার আকাশে। আলহামদুলিল্লাহ, সহি সালামতে আমাদের ল্যান্ডিং সম্পূর্ণ হলো। আমরা এখন আছি শ্রীলঙ্কার কলম্বো বান্দারনাইকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এখন বিমান থেকে নেমেই প্রথমে শ্রীলঙ্কান ইমিগ্রেশন কমপ্লিট করে নিব। আপনাদের বলে রাখি, শ্রীলঙ্কাতে আমরা ট্রানজিট নিয়েছিলাম, তাই শ্রীলঙ্কাতে আমাদের থাকতে কোনো ভিসার প্রয়োজন হবে না। তবে মনে রাখবেন, শ্রীলঙ্কাতে ভ্রমণের 24 ঘন্টা আগে শ্রীলঙ্কান অনলাইন এন্ট্রি বা ইটিএ ফর্ম পূরণ করতে হয়। আপনারা চাইলেই এয়ারপোর্টে ইটিএ ফর্ম পূরণ করতে পারেন, তবে ট্রাভেলের আগেই এটি পূরণ করা ভালো, কাজ সহজ হয়। আর অনেকেই এই ইটিএ ফর্ম পূরণ না করায় তাদের ইমিগ্রেশনে অনেক সময় নষ্ট হয়। তাই চেষ্টা করবেন আগে থেকে এই ফর্ম পূরণ করে রাখতে। তবে বলে রাখি, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে এখানে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। আপনারা এতটুকু সমস্যায় পড়লেই তারা আপনাদের কাছে টাকা চেয়ে বসবে। তাই শ্রীলঙ্কা ভ্রমণের সময় অবশ্যই সতর্ক থাকবেন। আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো, যেহেতু আমরা শ্রীলঙ্কাতে ট্রানজিট নিয়ে স্টে করব, তাই লাগেজের ব্যাপারে আমাদের অবশ্যই জানতে হবে। মনে রাখবেন, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে বিমানের ভিতরে আমাদের যে লাগেজ থাকবে, আমরা কিন্তু তা চাইলেও পরবর্তীতে নিতে পারবো না। সেক্ষেত্রে আপনাদের হ্যান্ড লাগেজে আপনাদের ভরসা হবে। আর বিমানের ভিতরে যে লাগেজ থাকবে তা আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ আপনাদের লাগেজ ঠিকই থাকবে, শুধুমাত্র তা আপনারা আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন না। আমার যেহেতু এই সম্পর্কে আগেই জানা ছিল, তাই আমি 10 কিলোর হ্যান্ড লাগেজ ক্যারি করেছিলাম। ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে আপনারাও চেষ্টা করবেন হ্যান্ড লাগেজ ক্যারি করতে, তা না হলে এক কাপড়েই ঘুরতে হবে। আমাদের ফ্লাইটে এমন অনেকেই ছিল যারা হ্যান্ড লাগেজ ক্যারি না করার ফলে তাদের এক কাপড়েই থাকতে হয়েছিল। সুতরাং আপনারা যদি ট্রানজিট নিয়ে শ্রীলঙ্কা কিংবা অন্য কোনো দেশে স্টে করতে চান, তবে অবশ্যই হ্যান্ড লাগেজ সাথে রাখবেন। আমার মালদ্বীপ ট্রিপের প্রথম দিনেই আমাদের শ্রীলঙ্কাতে ছোট্ট একটা ট্রানজিট ছিল। ট্রানজিটকালীন এই সময়টাতে আমি এই এয়ারপোর্টটা খুবই ভালোভাবে এক্সপ্লোর করেছিলাম। তাই যখন সেকেন্ড টাইম এই এয়ারপোর্টে আসলাম, আমার এতটুকু প্রবলেম হচ্ছিল না। কলম্বো বান্দারনাইকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে আমার ভীষণ পরিচিত মনে হচ্ছিল। মনেই হচ্ছিল না এটা শ্রীলঙ্কা, মনে হচ্ছিল আমি আমাদের দেশের এয়ারপোর্টে আছি। আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা শ্রীলঙ্কান ইমিগ্রেশনে পৌঁছে যাব। ইতিমধ্যে আমরা শ্রীলঙ্কান ইমিগ্রেশনে পৌঁছে গিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটাই শ্রীলঙ্কান ইমিগ্রেশন এরিয়া। ইমিগ্রেশন এরিয়াতে ভিডিও করার পারমিশন না থাকায় আপনাদের ইমিগ্রেশন সিস্টেমটা দেখাতে পারলাম না। আমার শ্রীলঙ্কান ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আগেই ইটিএ বা অনলাইন অ্যারাইভাল ফর্মটা পূরণ করায় কাজ কিছুটা সহজ হয়েছিল। তবে আমাদের সাথে থাকা 2 জন ভাইয়ের সাথে ইমিগ্রেশনে প্রবলেম হয়েছিল। তারা কোনোভাবেই ছাড়তে চাইতেছিল না। প্রায় 2 ঘন্টা তাদের অপেক্ষা করতে হয়েছিল ইমিগ্রেশন অফিসে। মনে রাখবেন, শ্রীলঙ্কা ট্রাভেলের ক্ষেত্রে
আপনাদের প্রচুর কনফিডেন্স রাখতে হবে, কারণ শ্রীলঙ্কান ল ট্যুরিস্টদের ট্রানজিটের ক্ষেত্রে উইদাউট ভিসায় শ্রীলঙ্কাতে স্টে করার পারমিশন দেয়। সুতরাং ভিসা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। সুতরাং ইমিগ্রেশন অফিসাররা আপনাদের যাই প্রশ্ন করুক না কেন, কনফিডেন্টলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখন সবাই এক্সিটের দিকে যাচ্ছি। এই এয়ারপোর্টের বাইরে আপনারা সিএনজি, ট্যাক্সি বা ট্যুরিস্ট বাস পেয়ে যাবেন। যে কোনো একটা নিয়েই আপনারা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চলে যাবেন। কলম্বোতে অনেক কম বাজেটের হোটেল আপনারা পেয়ে যাবেন, তাই কলম্বোতে থাকা নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কলম্বোতে আপনারা এক সারিতেই প্রায় 70 থেকে 80টা হোটেল পেয়ে যাবেন। সব হোটেল পাশাপাশি থাকার কারণে আপনারা দেখে শুনে বুঝে হোটেল নিতে পারবেন। শ্রীলঙ্কার লো বাজেটের হোটেল নিয়ে আমার একটা ভিডিও আসবে, ভিডিওটি দেখার আগাম আমন্ত্রণ রইল। আমার ভিডিওর এই পর্যায়ে শ্রীলঙ্কা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমার মাধ্যমে কিভাবে এক টিকিটে মালদ্বীপ হয়ে ভিসা ছাড়াই শ্রীলঙ্কা ভ্রমণ করবেন তার পুরো ব্যাপারটাই দেখানোর চেষ্টা করব। কিভাবে মাত্র 40,000 টাকায় এক টিকিটে ভিসা ছাড়াই মালদ্বীপ হয়ে শ্রীলঙ্কা ভ্রমণ করবেন, জানতে চাইলে আমার মালদ্বীপ ট্রিপের প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন। শ্রীলঙ্কা যে কতটা সুন্দর তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শ্রীলঙ্কার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। শ্রীলঙ্কা নিয়ে আমার ধারাবাহিক ভিডিও আসবে, দেখার আগাম আমন্ত্রণ রইল। শ্রীলঙ্কার মোট আয়তন মাত্র 65,000 বর্গ কিলোমিটার। শ্রীলঙ্কাকে দক্ষিণ এশিয়ার সুন্দরী দেশ বলা হয়ে থাকে। কেন শ্রীলঙ্কাকে সুন্দরী দেশ বলা হয়ে থাকে তা আপনারা আমার ভিডিও দেখলেই আশা করি বুঝতে পারবেন। আমার দেখা দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ছিল এক আশ্চর্য রকম সুন্দর দেশ। সত্যি বলতে শ্রীলঙ্কা নিয়ে আমার তেমন কোনো এক্সপেকটেশনই ছিল না, কিন্তু শ্রীলঙ্কাতে যত সময় পার করছি ততই শ্রীলঙ্কার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছি। শ্রীলঙ্কা আমাকে আমার এক্সপেকটেশন লেভেলের অনেক বেশি দিয়েছে। শ্রীলঙ্কাতে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে এই অল্প সময় ট্যুরের জন্য বেশ আক্ষেপ হচ্ছিল আমার। শ্রীলঙ্কাতে আমি আবারও আসতে চাই এবং শ্রীলঙ্কার প্রতি আমার মুগ্ধতার পরশ আপনাদের মাঝেও ছড়াতে চাই। আপনারা যারা মানি এক্সচেঞ্জ করাতে চান তারা এয়ারপোর্ট থেকেই করিয়ে নেবেন, কারণ কলম্বোতে মানি এক্সচেঞ্জ হাউস খুঁজে পেতে আমার বেশ বেগ পেতে হয়েছিল। আমাকে প্রায় 4 কিলোমিটার হাঁটতে হয়েছিল, আর রেটও তারা ভালো দেয়নি। মালদ্বীপ থেকে আমরা সকাল সকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে বের হয়েছিলাম। মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট থেকে 1.5 ঘন্টার মতো, আর ইমিগ্রেশন সব কিছু মিলে ওভারঅল সময় লাগে প্রায় 2 ঘন্টা। যদিও ঘুম ভালো না হওয়ায় একটু ক্লান্ত লাগছিল, কিন্তু শ্রীলঙ্কার এয়ারপোর্ট ও এর আশেপাশে পরিবেশ দেখে ক্লান্তি প্রায় চলে গিয়েছিল। এই পর্যায়ে আমি জার্নিটা বেশ উপভোগ করছিলাম। তবে একটা ব্যাপার লক্ষণীয় এই যে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার মতো শ্রীলঙ্কান এয়ারপোর্টও সিটি থেকে বেশ দূরে অবস্থিত। বেশ দূরে মানে বেশ দূরে। বান্দানাইকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলম্বোর দূরত্ব ছিল প্রায় 30 কিলোমিটার। শহর থেকে এয়ারপোর্টের এই দূরত্বের মধ্যে শ্রীলঙ্কানরা আমাদের দেশের হাইওয়ে রেস্টুরেন্টের মতন বেশ কিছু রেস্টুরেন্ট বানিয়েছেন, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টরা যখন শ্রীলঙ্কাতে আসেন তারা এই রেস্টুরেন্টগুলোতে খেয়ে থাকেন, এবং পেমেন্টের ক্ষেত্রে তারা কার্ড এবং ডলার দুইটাই ব্যবহার করতে পারেন। দুপুরের খাবারের জন্য আমরা একটা হাইওয়ে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল, যদিও আমি এই রেস্টুরেন্টের নামটা ভুলে গিয়েছি। অনেক চেষ্টা করেও নামটা মনে করতে পারলাম না। এই রেস্টুরেন্টের এক সাইডে জুস বার ছিল, যেখান থেকে আপনারা ফ্রেশ জুস খেতে পারবেন, আর অন্য সাইডে ছিল লাঞ্চ আইটেম। তবে মজার ব্যাপার হচ্ছে শ্রীলঙ্কান খাবার আমার কাছে প্রায় বাংলা খাবারের মতোই লেগেছে, তাই খেতে আমাদের কোনো সমস্যাই হচ্ছিল না। এই খাবারগুলোর স্বাদ ছিল বাংলা খাবারের মতোই, আর প্রাইসও ছিল অপেক্ষাকৃত কম। এবার চলেন এই হোটেলের খাবারের মেনুতে যা যা ছিল আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কলম্বোর রাস্তায়। ভাবা যায় এই দেশটা নাকি কিছুদিন আগে দেউলিয়া হয়ে গিয়েছিল। চা চকচকে একটা দেশ, মনে হচ্ছিল আমরা কোনো উন্নত দেশে আছি।
কিছুতেই মনে হচ্ছিল না এই দেশটা কিছুদিন আগে দেউলিয়া হয়ে গিয়েছে, যার নাম শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কা নিয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে। এই দেশের রাস্তাঘাট এত পরিষ্কার, কোথাও কোনো টিস্যু, বোতল বা পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখবেন না। কলম্বো শহরটা এতটাই সুন্দর, শহরটা যেন পুরোটা ছবির মতো। এই শহরের এক সাইডে সমুদ্র আর অন্য সাইডে সুউচ্চ ভবনগুলো এই শহরের শোভা ও সৌন্দর্যকে এক অনন্য মাত্রা দিয়েছে। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিবেন। শ্রীলঙ্কা নিয়ে কোনো জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। শ্রীলঙ্কা নিয়ে আপনাদের আগ্রহ থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার পরবর্তী ভিডিওতে আমি কলম্বো শহরকে এক্সপ্লোর করব, দেখার আগাম আমন্ত্রণ রইল। আর সেই সাথে কলম্বো শহরের বেস্ট ট্যুরিজম প্লেসগুলো আমার চোখের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। শ্রীলঙ্কায় আমরা অশান কলম্বো হোটেলে উঠেছিলাম। এটি 3 স্টার মানের একটা হোটেল, আর এই ছিল আমাদের রুম। সারাদিনের জার্নি শেষে ভীষণ ক্লান্ত লাগছিল। এখন আমাদের প্রয়োজন ছোট্ট একটা ঘুম। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।